প্রিয় দর্শক, চলুন আজ একটু সংখ্যা দিয়ে শুরু করা যাক। ১২৮টিরও বেশি দেশ, ৩,৪০০টিরও বেশি স্টল, লক্ষাধিক পণ্য, আর এই সব কিছুর মিলনস্থল কোথায়? চীনের সাংহাই শহরে। যে মেলা শুধু পণ্য কেনা বেচা ছাড়াও একটি শক্তিশালী বার্তা দেয় বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলা বা সিআইআই নিয়ে। এটি বিশ্বের প্রথম এবং একমাত্র বড় মেলা যা শুধুমাত্র আমদানির উপর ফোকাস করে। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশ যখন নিজেরাই বিশ্বের কারখানা হিসেবে পরিচিত, তখন সে কেন এত বড় আয়োজন করে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে চাইছে? এটা কি শুধুই অর্থনৈতিক কৌশল, নাকি আছে কোনো ভূ রাজনৈতিক প্রেক্ষাপট? আজকের আলোচনার বিষয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা, দ্য গোল্ডেন গেটওয়ে। আজকে পরিচয় করে দিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে আছেন সাংবাদিক ইয়াং ওয়ে মিং স্বর্ণা, যিনি বেইজিং থেকে যুক্ত আছেন। তিনি স্বচক্ষে মেলা প্রত্যক্ষ করেছেন। এবং আমার সঙ্গে আছেন নারী উদ্যোক্তা তাহেরা তমা, দাদা বাংলা ন্যাচারাল ফাইবার লিমিটেডের সিইও এবং ডিরেক্টর। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই স্বর্ণা, আপনার কাছে আসতে চাই। প্রথম প্রশ্ন, সিআইআই এর মূল মন্ত্র হলো নতুন যুগ বা ভাগ করা ভবিষ্যৎ, কিন্তু বাস্তবে বিশ্ব যখন প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদের দিকে ঝুঁকছে, তখন চীন একাই মুক্ত বাণিজ্যের পতাকা উঁচিয়ে ধরেছে। এটি কি চীনের বিশ্বব্যাপী চীনের নরম শক্তি বৃদ্ধির কৌশল? আপনি কি মনে করেন? আসলে বর্তমান বিশ্বে একতরফাবাদ ও সংরক্ষণবাদের একটি প্রধান কারণটা হলো, যেমন মহামারী পরবর্তী সময় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আসলে সার্বিকভাবে মানে খুব কমে গেছে, এবং বিভিন্ন দেশের সরকার এখন চাকরি ও রাজস্ব সংক্রান্ত চাপের মুখোমুখি হওয়ার কারণে তারা নিজ নিজ দেশের শিল্প ও শ্রমিকদের চাকরিতে অগ্রাধিকার দিতে আগ্রহী। কিন্তু আসলে এমন প্রতিবেশীদের ক্ষতি করে নিজের লাভ করার এই নীতি মৌলিক সমস্যার সমাধান করতে পারছে না, বরং বাণিজ্য ও বিনিয়োগ হ্রাস করে বৈশ্বিক মোট চাহিদাকে আরো দমন করে, যা একটি দুষ্ট চক্রের সৃষ্টি করা হয়। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো উন্নতির জন্য অত্যন্ত আগ্রহী, এবং তারা আসলে আরো বেশি আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নের চেষ্টা করছে। এবং এমন প্রেক্ষাপটে আসলে চীন সবসময় উন্মুক্ততার মাধ্যমে বিশ্বের সাথে তার বিশাল বাজার শেয়ার করার নীতি অনুসরণ করে আসছে। যেমন এবারের সাংহাই আমদানি মেলা, তাও চীনের একটি উদ্যোগ। এবার তো ৮ বছরের মতো টানা এই আমদানি মেলা আয়োজন করা হচ্ছে। এটা হলো চীন নিজের একটা নীতি, সেটা হলো উন্মুক্ততার মাধ্যমে বিশ্বের সাথে নিজের উন্নয়নের সুযোগ শেয়ার করা, এবং তার মাধ্যমে বিভিন্ন দেশের নিজের অর্থনীতি উন্নয়নের অনুপ্রেরণা দেওয়া, এবং তার মাধ্যমে সারা বিশ্বের অর্থনীতি বা বাণিজ্য আরো প্রাণবন্ত হয়ে উঠে যায়। এটা হলো আসলে চীন সবসময় অনুসরণ করে আসছে এমন একটা নীতি। তা শুধু চীন যে মানে নিজের সারা বিশ্বের একটা প্রভাব যে বিস্তার করার একটা কৌশল তা নয়, বরং চীনের সবসময় অনুসরণ করার একটা নীতি। জি, ধন্যবাদ স্বর্ণা। তাহেরা তমা, আপনার কাছে আসতে চাই। আপনিও এই মেলায় অংশগ্রহণ করেছিলেন। এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণটা কেমন ছিল? পণ্যের তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও বাংলাদেশের কোন কোন পণ্যের চীনে এক ধরনের সুযোগ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ চায়না ফোকাসকে। অষ্টমবারের মতো চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে আমি অংশগ্রহণ করেছি। এবার আমার কোম্পানি দাদা বাংলা। সো এখানে আমি এবার দেখতে পেয়েছি বেশ অনেকগুলি প্রোডাক্ট হচ্ছে চীনের বাজারে এক্সপ্লোর করা হয়েছে। লাইক আমি যদি বলি, আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম ফার্স্ট সিআই এক্সিবিশনে। শুধু আমাদের প্রোডাক্ট ছিল একটা পার্ট, আমরা শুধু জুটের হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করেছিলাম। বাট এবার হচ্ছে বেশ অনেকগুলি অ্যাক্সেসরিজ লাইক হোগলা পাতা, দেন হচ্ছে কচুরি পানা, ব্যাম্বু হ্যান্ডিক্রাফট যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও হচ্ছে যদি আমি ফুডের দিকে তাকাই, তাহলে হচ্ছে ফিশ স্কেল, ফিশ মাও, দেন হচ্ছে বিফ ওমাজম, বিভিন্ন অ্যানিমেল অর্গান অ্যান্ড ফ্রোজেন ফুডগুলির মধ্যে আছে শুটকি আছে, এরপরে আছে বিভিন্ন সি ফুড, সি ফিশ আছে। সো এবার আমার আবার লেদার টেকনোলজি বেশ অনেকগুলি প্রোডাক্ট আমি দেখেছি মেলায় এক্সপ্লোর হয়েছে। সো আই থিঙ্ক এটা প্রথমবারের
চেয়ে যদি অষ্টমবারের আমি একটা কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে অনেকগুলি পণ্য অলরেডি লঞ্চ করে ফেলেছে চীনা মার্কেটে, এই 8 বছরের একটা ডিফারেন্স যদি বলি। সব মিলিয়ে আমি যদি বলি যে এশিয়ান যে নন ডেভেলপড কান্ট্রিগুলি আছে বা ডেভেলপিং কান্ট্রিগুলি আছে, সেইগুলির জন্য চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো হচ্ছে একটা গোল্ডেন উইন্ডো ওপেন করে দিয়েছে ডেফিনেটলি। কারণ হচ্ছে এখানে আপনি ফ্রিতে হচ্ছে স্টল, এক্সিবিশনে আপনি যারা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশের যারা মার্জিনাল এন্টারপ্রেনার আছে তাদের জন্য হচ্ছে ফ্রি বুথ, দেন হচ্ছে লজিস্টিক কোম্পানির যে ফ্যাসিলিটি, দেন মিডিয়া সাপোর্ট, এভরিথিং খুব সুন্দরভাবে প্রোভাইড করা হচ্ছে যেন মার্জিনাল লেভেলের এন্টারপ্রেনারদের তুলে আনা যায় এই প্ল্যাটফর্মটাতে। আমরা আবারও আলোচনা করব, এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কথা বলছিলাম চীন আন্তর্জাতিক আমদানি মেলা, দ্য গোল্ডেন গেটওয়ে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। স্বর্ণা, আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি, চীনকে বলা হয় প্রোডাকশন হাব, কিন্তু চীন কেন আমদানি নির্ভর মেলার আয়োজন করছে? এটার আসলে প্রয়োজনীয়তা কি, এবং এবারের মেলাতে সবচেয়ে উল্লেখযোগ্য কোন কোন পণ্যের বেশি সমালোচনা ছিল? চীন আসলে এই যে আসলে চীনে মানে উৎপাদন শ্রেণীর সব সব মানে পুরনো শ্রেণী আসলে চীনে আছে। তো আপনারাও জানেন চীনে বিভিন্ন মেলা আয়োজন করা হয়, যেমন বাংলাদেশের বন্ধুদের কাছে চীনের খ্যানচং মেলা, আর তাছাড়া ইউনানে আয়োজিত দক্ষিণ এশিয়া মেলা, সেগুলো মেলা তো খুব পরিচিত, এবং সেগুলো তো সব মানে রপ্তানি মূলক মানে তার প্রধান কারণ এবং প্রধান লক্ষ্য। কিন্তু এই যে সাংহাই আমদানি মেলা বিশেষ করে প্রতিষ্ঠিত করা হয়েছে এই কারণে যে চীন এমন মানে বিশ্ব যখন অর্থনীতির এই যে মন্দা অবস্থা চলছে, এরকম অবস্থায় চীন তার বিশাল বাজার সারা বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাথে শেয়ার করার একটি উদ্যোগ। এবং আমরা তো জানি যে যেমন এবারের মেলার আয়োজনের আগে আসলে চীনের সিপিসির 20তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজিত করা হয়েছে, আর সেখানেও আবার উন্মুক্তকরণের উপর জোরদার দেওয়া হয়েছে। এবং পরবর্তী 5 বছরে চীনের যে পাঁচশালা পরিকল্পনার মানে তৈরি করা হয়েছে, তো সেখানেও চীন মানে আরো স্পষ্ট করে উচ্চারণ করছে যে কারণ চীন নিজের উন্নয়নের পথ থেকে বা নিজের উন্নয়নের অভিজ্ঞতা থেকে সেটা বুঝতে পারছে, সেটা হলো উন্মুক্ততা, সেটা হলো নিজের অর্থনীতি এবং সমাজ উন্নয়নের আসলে মূল একটি চালিকা শক্তি। তো এই জন্য চীন এই নীতিটা অনুসরণ করে সামনে যাচ্ছে। তো এই জন্য প্রথম যে বিষয়টা কেন আমদানি মেলা আয়োজন করা হয়, প্রথম কারণটা হলো চীন তার বিশাল বাজার সারা বিশ্বের সাথে শেয়ার করতে চায়। আর তৃতীয় কারণটা হলো যে বর্তমান মানে এই আমদানির মাধ্যমে আসলে বিশ্বের সবচেয়ে নতুন প্রযুক্তি, সবচেয়ে নতুন পণ্য, নতুন যে পরিষেবা, সেগুলো এই মেলায় আসলে একত্রিত হয়েছে, প্রদর্শিত হচ্ছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের যে ব্যবসায়ীরা তারা এই মেলা অংশগ্রহণের মাধ্যমে তারা নিজের পণ্য প্রচার করতে পারে, এবং এখন বিশ্বের মধ্যে যে অর্থনীতি বা মানে ব্যবসায়ের দিকে কোন কোন নতুন প্রবণতা দেখা দিচ্ছে সেটা অনুভব করতে পারে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো চীন এখন যেমন তার মানে শুধু নিজের উন্নয়ন চায় সেটা নয়, চীন বারবার বলে আসছে যে নিজে যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অন্যকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের উন্নয়ন চাইলে তাহলে অন্যদের আগে উন্নয়ন করে সাহায্য করতে হবে। এটা হলো চীনের একটি মূল নীতি। এবং রাসেল ভাই যেটা বলেছিলেন যে এবারের মেলায় কি কি নতুন প্রযুক্তি দেখা দিয়েছিল, এবারের মেলায় আসলে 461টি নতুন পণ্য, নতুন প্রযুক্তি এবং নতুন পরিষেবা প্রদর্শিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞান,
বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, শিল্প উন্নয়নের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক কিছু নতুন 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 পণ্য, নতুন নতুন রবার্ট সহ অনেক কিছু নতুন পণ্য দেখা দিয়েছে। এখানে বুঝতে পারছি যে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে আসলে মানুষের জীবন মান উন্নয়ন সেটা হলো তার একটা প্রধান লক্ষ্য। জি, অত্যন্ত ধন্যবাদ। আপনারা খুব সুন্দরভাবে বললেন যে চীন যে নীতিটা অনুসরণ করছে, যে নিজের উন্নয়নের আগে প্রতিবেশী বা পার্শ্ববর্তীদের উন্নয়ন করা, এবং অত্যন্ত মহৎ একটা উদ্দেশ্য, এবং যার কারণে এরকম একটা মেলার মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর যে কৌশলগুলো নেওয়া হচ্ছে তা অত্যন্ত আসলে প্রশংসনীয়। আমি একটু তাহেরাতমা আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশি পণ্যে চীনের বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশি পণ্যের চীনের বাজারে আরও প্রবেশের ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? আমার তো বিজনেস শুরু হয়েছে 8 বছর, তো 8 বছরে আমি অনেকগুলি প্রসিডিউরস এর মধ্য দিয়ে গিয়েছি। তো সেইখানে আমি বলবো যে আমাদের দেশের বিশেষ করে যারা মার্জিনাল এবং যারা এন্টারপ্রেনার আছে তাদের হচ্ছে চীনের সাথে তাদের যে কমিউনিকেশনের ব্যাপারটা, তারা অনেকগুলি বিষয়ে তারা অনেকটা পিছিয়ে আছে। আর যেটা আমি আন্তর্জাতিক ব্যাপারে আমি যদি বলি যে আমি দেখা যাচ্ছে এন্টারপ্রেনাররা ভালো প্রোডাকশন করছে কিন্তু সেটার ভালো প্যাকেজিং হচ্ছে না, এবং ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে না। পাওয়ারফুল একটা ব্র্যান্ড ভ্যালু একটা বিশেষ একটা চাহিদা আছে, মূল্য আছে, এটা একটা বিলিভনেসের একটা ব্যাপার তৈরি করে, ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে না ওইভাবে। আরেকটা আমাদের লেকিংস যেটা বলি সেটা হচ্ছে যে আমি যদি বলি যে চায়নার এত বড় একটা সিআইএ এক্সিবিশন একটা প্ল্যাটফর্মে আমরা করার পরেও আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলিতে বাংলাদেশের বিজনেসম্যানরা পিছিয়ে আছে, বা বিজনেস হাবগুলি, সেটা হচ্ছে চায়নাতে 150 কোটি মানুষ, স্বাভাবিকভাবে আপনার সাথে তাদের মেইন ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ না, ইন্টারন্যাশনাল কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এখানে তাদের সাথে কমিউনিকেট করতে পারবো না। সেইখানে এছাড়াও বেশ কয়েকটা অ্যাপস আছে, যেটা হচ্ছে ধরেন টিকটক, উইচ্যাট, দেন হচ্ছে ওয়েব, এই অ্যাপসগুলির মাধ্যমে যখন আমরা কমিউনিকেশন করি, বা আমরা যখন আমাদের প্রোডাক্টে চীনের ভাষায় যখন আমি এটার প্রোডাক্টের একটা বিবরণ আমি এখানে লগো সেট করে দিতে পারবো বা কিউআর কোড সেট করে দিতে পারবো, তখন আমার এই পণ্যটা হচ্ছে দ্রুত বাজারে ছড়িয়ে যাচ্ছে এবং কাস্টমারদের কাছে এটা একটা বিশ্বাসযোগ্যতা একটা তৈরি করে। বিশেষ করে চাইনিজ পিপল যারা আছে বা বিজনেসম্যান, তারা খুবই মানে প্রযুক্তির প্রতি খুবই ফ্যাসিনেটেড, এবং শুধু ফ্যাসিনেটেড বললে হবে না, যে লাইক হচ্ছে উইচ্যাট ছাড়া আপনি চায়নাতে এক পাও ফেলতে পারবেন না। আপনার কমিউনিকেশন থেকে শুরু করে, টিকেট থেকে শুরু করে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে এভরিথিং হচ্ছে একেবারে উইচ্যাটের মাধ্যমে হয়। সেই ক্ষেত্রে আমাদের চীনের যে কমিউনিকেশন অ্যাপসগুলি আছে বা মার্কেটিং অ্যাপসগুলি আছে, সেগুলিতে আমাদের মাস্ট এক্সপ্লোর করতে হবে। আর তাছাড়া আন্তর্জাতিক বাজারে যখন আমার পণ্যকে আমি এখানে উপস্থাপন করব, এখানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে, সেইটার জন্য কিছু আন্তর্জাতিক সার্টিফিকেশন আমাদেরকে কমপ্লিট করতে হবে। লাইক আমি যদি বলি FSCA, ISO, হ্যাচআপ, দেন হচ্ছে উইকু টেক্সটাইল, এই ধরনের যে ইকো ফ্রেন্ডলি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যেই সার্টিফিকেশনগুলি আছে, সেইগুলির আওতাধীন হয়ে যখন আমরা আমাদের বিজনেসটাকে এক্সপ্লোর করব, তত বেশি আমরা কাস্টমার এবং বায়ারদের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে ক্রিয়েট হবে, এবং সেটা আমাদের একটা ডেভেলপমেন্ট চেইন হিসেবে কাজ করবে। জি, ধন্যবাদ তোমা। আপনার কথা থেকে আমি যে জিনিস মূল মোটা দাগে যদি তুলে ধরি, সবচেয়ে বড় কথা হচ্ছে চীনের মানে ভাষাগত যেই ব্যারিয়ারটা বা বাধাটা, সেই জায়গায় চীনা ভাষাদের, চাইনিজদের জন্য চীনা ভাষায় সেগুলোকে উপস্থাপন করা, সেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা, এবং এই পণ্যের বিশ্বাসযোগ্যতার জন্য সার্টিফিকেশনগুলো অত্যন্ত জরুরি। সেইটা অত্যন্ত সহায়ক হবে চীনার বাজারে এই পণ্যগুলোকে তুলে ধরতে। আমরা আবারও আলোচনা করব, এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কথা বলছিলাম চীন আন্তর্জাতিক আমদানি মেলা, দ্য গোল্ডেন গেটওয়ে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। স্বর্ণাপু, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা জেনেছি এই মেলায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য
প্যাভিলিয়ন বরাদ্দ ছিল এবং 160টিরও বেশি প্রায় কোম্পানি যার সঙ্গে যুক্ত হয়েছে। চীনের শুল্কমুক্ত সুবিধা এসব দেশে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে রপ্তানি বৃদ্ধিতে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করছেন? এবারে আসলে আমদানি মেলা প্রথম দিক থেকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আসছে। হ্যাঁ, এবার আসলে আরো বেশি কোম্পানি এই সুবিধা ভোগ করেছে। আর আমরা মনে করি যে আসলে চীনের তো বিশাল বাজার আছে, তো বিভিন্ন দেশ প্রথমে আমার মনে হয় যে চীনের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে চীনা বাজার বুঝতে এবং চীনা ভোক্তাদের যে চাহিদা, হ্যাঁ, সেই ট্রেন্ডটা কেমন সেটা আসলে জানা উচিত। তার মাধ্যমে তারা জানতে পারবে যে আসলে কোন কোন জিনিস চীনে রপ্তানি দেওয়া যায়। এটা হলো প্রথম যে বিষয়টা। আর দ্বিতীয় বিষয়টা হলো চীনের বাজার একটু ভালো করে বুঝতে হবে, আর চীনের বিভিন্ন আইন বা সংশ্লিষ্ট নীতিগুলো একটু ভালো করে একটু স্টাডি করে জানতে হবে। তাছাড়া নিজের আসলে পণ্যটা ভালো করে প্রচার করা, ভালো করে মার্কেটের যে চাহিদা অনুযায়ী ভালো করে ডেকোরেট করা বা উপস্থাপন করা, এটা আরেকটা বিষয়। হ্যাঁ, প্রথম কথাটা হলো যে চীনের বিভিন্ন মেলায় আসলে প্রথমে তথ্য নিয়ে তারপর এসে এখানে বিভিন্ন যে ট্রেন্ড, বিভিন্ন প্রবণতা জেনে নেওয়া উচিত। হ্যাঁ, তারপর নিজে যে এই সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে সেটা নিয়ে প্রস্তুতি নেওয়া। এটা হলো আমার প্রস্তাব। জি, অত্যন্ত সুন্দর বলেছেন। তাহেরা তমা, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই মেলায় আপনি যেটা বললেন যে মেলার ফাঁকে আসলে সমঝোতা বা দ্বিপাক্ষিক চুক্তিগুলো সংগঠিত হয়েছে, বাংলাদেশ বা এরকম স্বল্পোন্নত দেশের সঙ্গে কি জাতীয় সমঝোতার বিষয়গুলো বা অংশীদারিত্ব ফুটে আসছে এই মেলাতে? আমি ফার্স্ট সিআইএ এক্সিবিশন 2018-এ যখন অনুষ্ঠিত হয়েছিল, তখন আমি বেশ কয়েকটা সিরেমনিতে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি দেখেছি বাংলাদেশ ছাড়াও এশিয়ান এবং আফ্রিকান বেশ কয়েকটি ডেভেলপিং এবং নন ডেভেলপড কান্ট্রির সাথে তাদের চুক্তি এবং বিশেষ কিছু সমঝোতা হয়েছে। চুক্তিগুলি এরকম ছিল, যারা নিউ এন্টারপ্রেনার এবং ডেভেলপিং কান্ট্রি তাদেরকে হচ্ছে ফ্রি স্টল প্রোভাইড করা এবং লজিস্টিক কোম্পানির যে সাপোর্ট দেয়া এবং মিডিয়া সাপোর্ট, চাইলে তারা তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখানে আমরা আমাদের বিজনেস পলিসি এক্সপ্লোর করা, অ্যান্ড লজিস্টিক কোম্পানির সাথে তাদের বেশ একটা ডিসকাউন্ট প্রাইজে আমাদেরকে তাদের ওই সিআইএ এক্সিবিশন থ্রুতে বিভিন্ন লজিস্টিক কোম্পানির সাথে আমাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে, বিশেষ করে প্রাইস ডিসকাউন্ট দিয়েছে। আমরা সেগুলি রিসিভ করেছি এবং আমি আমার বিজনেস 2018 সাল থেকে আমি যতগুলি এক্সপোর্ট করেছি সেই লজিস্টিক কোম্পানিগুলির মাধ্যমে করেছি, এবং তারা আমাদেরকে সিআইএ এক্সিবিশনের থ্রুতে এই ফ্যাসিলিটি এবং এই সার্ভিসগুলি আমাদেরকে প্রোভাইড করেছে। এবং ফ্রি স্টল প্রোভাইডে, যেটা বাংলাদেশ ছাড়াও আমি 8 বারের মতো অংশগ্রহণ করেছি আমার কোম্পানি দাদা বাংলা, তো সেখানে আমি 8 বারের মতো আমি নামমাত্র একটা ফি দিয়েছি, বাকিটা আমাদের ডিসকাউন্ট ফি ছিল। আর শুরুর দিকে এবং পরের দিকে হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমি স্টল পেয়েছি। এবং আমি ছাড়াও বেশ কিছু এশিয়ান কান্ট্রি, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সিয়েরা লিওন, ঘানা, গিনি অ্যান্ড কঙ্গো, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি, তারাও আমার সাথে ফ্রি স্টল পেয়েছে। আপনি যেটা বললেন যে অত্যন্ত সুযোগ তৈরি করেছে চীনের বাজারে নিজেদেরকে উপস্থাপনের জন্য যে ফ্রি স্টলের ব্যবস্থা, কিন্তু বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, তারা আসলে কিভাবে এই মেলায় অংশগ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করবে, তাদের জন্য যদি দিক নির্দেশনা দেন আপনি। আই থিঙ্ক এই বিষয়গুলি হচ্ছে সরকারিভাবে আমরা যারা স্টেট পলিসি মেকার আছেন তাদের এই বিষয়গুলি লুক আফটার করা তাদের দায়িত্বের আওতায় পড়ে। আই থিঙ্ক এখানে আপনি মার্জিনাল এন্টারপ্রেনারদেরকে তুলে এনে তাদেরকে যখন এই ইনফরমেশন, আমাদের ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে, ইনফরমেশন এবং যে আমাদের বিশেষ করে এন্টারপ্রেনাররা একটু ভীত সশস্ত্র থাকে, যে বিশেষ করে আমরা যেহেতু মুসলিম কুইজিনের পিপল, মুসলিম রিলিজিয়াস পিপল, মনে করে যে চায়নাতে আসলে আমাদের ফুড লাইফস্টাইল সেটা কিভাবে হবে। কিন্তু বিগ ইনফরমেশন হচ্ছে চায়নাতে আপনি প্রতি 50 মিটার পর পর মুসলিম কুইজিন এথনিক রেস্টুরেন্ট পাবেন, হোটেল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে, উইচ্যাট অ্যান্ড কিউকিউর মতো, যেখানে আপনি ভাষা জানেন না, নো প্রবলেম, এখানে আপনার ট্রান্সলেটর অ্যাপস এর মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন ডিরেক্টলি আমরা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। টি মল থেকে শুরু করে আরো বেশ কয়েকটা আছে, যেমন
দুইন অ্যান্ড হচ্ছে এই উইজেট, এইগুলি হচ্ছে আমাদের টিকটক, এইগুলি হচ্ছে বিজনেস মার্কেটিং এক্সপ্লোরিং একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে ইন না করলে আমরা তো আমাদের বিগ যে একটা কাস্টমার হাব আছে চায়নাতে আমরা রিচ করতে পারবো না। আমি স্বর্ণা আপু, তাহেরা তোমার যেটা বললো, সরকারিভাবে উদ্যোক্তাদেরকে একত্রিত করে এই মেলায় পাঠানোর সুযোগ আছে। এর পাশাপাশি কোনো ব্যক্তিগত উদ্যোক্তা বা এন্টারপ্রেনার যদি তারা মনে করে যে তারা অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য প্রসেসটা কি? এবং সর্বোপরি এই মেলাতে যেরকম দেখা গেছে যে 23% বেশি বেল্ট অ্যান্ড রোড অংশীদারিত্ব দেশগুলো এবার অংশগ্রহণ করেছিল। এই মেলাটা কি আসলে এসব দেশের জন্য একচেটিয়া বাজার হিসেবে কাজ করবে কিনা বা একটা দ্বার হিসেবে কাজ করবে কিনা, ওভারঅল সংক্ষেপে যদি আপনি কিছু যোগ করতে চান। আসলে চীন মানে এখন বিশ্বের বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যেমন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা দেশগুলোর সাথে এই বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিকে খুব মানে আগ্রহী এবং খুব চেষ্টাও করছি। তো ব্যক্তিগত উদ্যোক্তারা তারা প্রথম দিকে সেটা হলো আমরা যেমন নিয়মিত যে চীন প্রদর্শনী এই অনুষ্ঠানটা প্রচার করি, তৈরি করি, সেটাও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। আর দ্বিতীয়টা হলো আপনারা চীনের বিভিন্ন মেলার যে আয়োজক কমিটি তাদের এই ওয়েবসাইটে গিয়ে সেখানেও বিভিন্ন তথ্য দেওয়া হয়। আপনারা সেখানে সরাসরি তাদের যে কাছ থেকে আপনাদের জানার যে তথ্যগুলো মানে সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া বাংলাদেশে যেমন বিভিন্ন যে অর্গানাইজেশন সেগুলো যেমন চীনের সাথে বিভিন্ন মেলায় এই যে সহযোগিতা করছে, তাদের কাছ থেকেও আপনারা তথ্যগুলো আসলে জানতে পারবেন যে কোন কোন মেলায় আমি যেতে পারি এবং কি কি সুবিধা দেওয়া হয় এবং কোন কোন বিষয়ের উপরে বেশি ফোকাস করা হয়। এইসব কিছু তথ্য আসলে খুব সুবিধার মতো পাওয়া যায়। তাহেরা তোমা, একদমই শেষ পর্যায়ে আপনি যদি সংক্ষেপে কিছু যোগ করতে চান আমাদের অনুষ্ঠানে। চীনে 150 কোটি মানুষ, তারা খুবই ফ্যাশনেবল এবং তারা হচ্ছে ডিজাইন, প্যাকেজিং এগুলির ব্যাপারে খুবই। বাংলাদেশের তারা শুধু প্রোডাকশন করলে হবে না, প্রোডাকশনের পাশাপাশি আপনাকে আপনার পণ্যের হচ্ছে ব্র্যান্ড একটা পাওয়ারফুল স্টোরি মেক করতে হবে আপনার কোম্পানির। দেন হচ্ছে আপনার প্রোডাকশনের পাশাপাশি প্যাকেজিং এবং খুব স্মার্টলি এবং কুইকলি ডেলিভারি সিস্টেম, লজিস্টিক সাপোর্ট, এই বিষয়গুলিতে আপনারা নলেজ রাখতে হবে। দেন রাখার পরে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পণ্য, আমাদের বিজনেসটাকে দ্রুত এক্সপ্লোর করতে পারবো। আমরা কাস্টমার টার্গেট ওয়াইজ আমাদের বিজনেস সাকসেসটা আসবে তখন। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুনছিলাম, চীন তার বিশাল বাজারকে বিশ্বের জন্য উন্মুক্ত করে বৈশ্বিক বাণিজ্য এবং সহযোগিতার এক নতুন বার্তা দিয়েছে। এই বাণিজ্য মেলা শুধু একটি মেলা নয়, একটি বৈশ্বিক সাপ্লাই চেনে স্থিতিশীলতা আনার এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি সম্ভাবনার দরজা খোলার গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে বাংলাদেশের জন্য চীনা বাজারে প্রবেশের যে বিপুল সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য কৌশলগত প্রস্তুতি জোরদার করা অপরিহার্য। এই ছিল আজকের মতো। আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। চাইচিয়েন।